এখন ইসলাম ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, এটার বিষয় কোড 268। আর এ বিষয়ে আমরা দ্বিতীয় পত্রে যেটা আসবে সেটা হলো ভারতবর্ষের ইতিহাস, অর্থাৎ সেই খলিফা আল ওয়ালিদের রাজত্বকালে সিন্ধু অভিযান থেকে শুরু করে সেই বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত হলো আমাদের ইসলাম ইতিহাস দ্বিতীয় পত্রের সিলেবাস। যেহেতু আজকে প্রথম ক্লাস, সেই হিসেবে আমি এই ভারতীয় উপমহাদেশের সামান্য একটু চিত্র তুলে ধরব। যেহেতু নামকরণ, ভারতের নামকরণ কোত্থেকে কিভাবে হলো, এবং এর মুসলমানরা ভারত উপমহাদেশে আগমনের পূর্বে ভারতের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক এবং প্রশাসনিক অবস্থা সম্পর্কে তোমাদের একটু ধারণা দেব ক্লাসে। অনেকে মনে করেন ভারতবর্ষের নামকরণটা প্রাচীনকালে এই উপমহাদেশে একজন ভরত নামে একজন হিন্দু রাজা শাসন করতেন, তার নাম অনুসারে এদেশের নামকরণ করা হয় ভারত উপমহাদেশ। আবার গ্রিক সাহিত্যে, ফার্সি সাহিত্যে দেখা যায় যে এই উপমহাদেশকে বলতো হিন্দ এবং সিন্ধু অঞ্চলকে বলতো সিন্ধ। এই সিন্ধ এবং হিন্দ থেকে এই উপমহাদেশের নামকরণ হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে ভারতের নামকরণ, ভরত নামে একজন কাল্পনিক রাজা এদেশে বসবাস করতেন এবং শাসন করতেন, তার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছিল ভারত উপমহাদেশ। আর ফার্সি সাহিত্যে এই উপমহাদেশকে হিন্দ নামে অভিহিত করা হয় এবং সিন্ধু অঞ্চলকে বলা হতো হিন্দ। এর থেকে নামকরণ করা হয় ভারত বা ভারতীয় উপমহাদেশ। এরপরে ইংরেজরা এদেশকে ইন্ডাস বলতো, ইন্ডাস থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে ভারত উপমহাদেশ। এই ছিল এর নামকরণ। এরপরে এই উপমহাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ ভাগে অবস্থিত সর্ববৃহৎ একটা উপমহাদেশ। এই ভারতীয় উপমহাদেশ 1947 সালের 14ই আগস্ট স্বাধীনতা লাভ করে এবং 14ই আগস্ট দুটি দেশ নামের নামকরণ হয়, একটা ছিল ভারত এবং আরেকটা ছিল পাকিস্তান। 14ই আগস্ট স্বাধীনতা লাভ করে, 1947 সালে 14ই আগস্ট স্বাধীনতা লাভ করে পাকিস্তান এবং 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে ভারত। এরপরে ভারতীয় উপমহাদেশকে নৃতত্ত্বের জাদুঘর হিসেবে অভিহিত করা হয় এবং এই নৃতত্ত্বের জাদুঘর, এখানে একটি ছোট্ট প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন থাকে, অনেক দেখা যায়। সেটা হলো, ভারতীয় উপমহাদেশকে কেন নৃতত্ত্বের জাদুঘর নামে অভিহিত করা হয়? যেহেতু এই ভারত উপমহাদেশ ছিল বিশাল একটা দেশ, এখানে বিভিন্ন সময় বিভিন্ন জাতি, বিভিন্ন শ্রেণীর মানুষ এসে এদেশ শাসন করতেন বিভিন্ন অঞ্চলে। সেই হিসাবে এই ভারত উপমহাদেশে বিভিন্ন লোকের বসবাস ছিল এবং এটাকে একটা জালের সঙ্গে তুলনা করা হয়। এবং জালে যেমন অনেক কিছুই ধরা পড়ে, ঠিক তেমনি এই ভারত উপমহাদেশে যেমন শ্বেত, পিঙ্গল এরকম বর্ণের, এরকম শ্রেণীর লোকের বসবাস ছিল, যার কারণে এটাকে নৃতত্ত্বের জাদুঘর হিসেবে অভিহিত করা হয়। এরপরে আসছে ভারতবর্ষের ইতিহাসকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। ভারতবর্ষের ইতিহাসকে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়।
আর ভৌগোলিক দিক থেকে ভারতবর্ষকে দুভাগে ভাগ করা যায়। ভৌগোলিক দিক থেকে ভারতবর্ষকে দুভাগে ভাগ করা যায়, সেটি হলো উত্তর ভারত বা আর্যাবর্ত, দক্ষিণ ভারত বা দাক্ষিণাত্য। অর্থাৎ এই দুই ভাগে ভৌগোলিক দিক থেকে ভারতবর্ষকে দুটি ভাগে ভাগ করা হয়, উত্তর ভারত এবং দক্ষিণ ভারত। আর এই ভারতবর্ষের ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করা যায়। এটা ছিল প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এগুলো তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে যে ভারতবর্ষকে কয়টি ভাগে ভাগ করা যায়, ভারতবর্ষকে কেন নৃতত্ত্বের জাদুঘর বলা হয় এবং ভারতবর্ষের ইতিহাসকে কয় ভাগে ভাগ করা হয়। যেমন ভারতবর্ষকে দুটি ভাগে ভাগ করা হয়, ভৌগোলিক দিক থেকে ভারতবর্ষকে দুটি ভাগে ভাগ করা। একটা ছিল উত্তর ভারত বা আর্যাবর্ত, আর একটা ছিল দক্ষিণ ভারত বা দাক্ষিণাত্য। আর নৃতত্ত্বের জাদুঘর, এখানে বিভিন্ন লোকের, বিভিন্ন দেশের, বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন ভাষার, বিভিন্ন বর্ণের লোকের বসবাস ছিল বিধায়ী এটাকে নৃতত্ত্বের জাদুঘর বলে অভিহিত করা হয়। ভারতবর্ষের ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করা হয়। এক ছিল প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই ছিল এটার মোটামুটি ভারতের প্রাথমিক ইতিহাস। এরপর এখন যেটা তোমাদের কাছে আমি বলবো সেটি হলো মুসলিম বিজয়ের প্রাক্কালে এই ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, প্রশাসনিক কাঠামো বা প্রশাসনিক অবস্থা নিয়ে আলোচনা করব। অর্থাৎ মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারত উপমহাদেশে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক অবস্থা আলোচনা করব। তা প্রথমে আমরা আসি সামাজিক অবস্থা। অর্থাৎ মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতীয় উপমহাদেশের সামাজিক অবস্থা। এক্ষেত্রে দেখা যায় যে এই ভারতীয় উপমহাদেশ হিন্দু অধ্যুষিত এলাকা এবং এই হিন্দুদের মধ্যে শ্রেণীভেদ বা শ্রেণী বিভাগ এত বেশি প্রকট ছিল যে নিম্ন শ্রেণীর হিন্দুরা উচ্চ বর্ণের বা উচ্চ শ্রেণীর হিন্দুদের কাছে তারা খুবই নগণ্য হিসেবে ছিল। অর্থাৎ তাদের কোনো সামাজিক মূল্যায়নই ছিল না। সেই সময় দেখা গেছে যে একজন হিন্দু স্বামী যদি মারা যেত, সেই চিতায় স্ত্রীকেও সহমরণে যেতে হতো, যেটি সতীদাহ প্রথা নামে প্রচলিত ছিল। এরকম একটি অবস্থায় ভারতের হিন্দু জনসাধারণ এ অবস্থা থেকে পরিত্রাণের আশায় ছিল। ঠিক তদ্রূপ রাজনৈতিক অবস্থার ক্ষেত্রেও কেন্দ্রীয় কোনো সরকার ছিল না বা কোনো সরকার ব্যবস্থা গড়ে ওঠেনি। সেই হিসেবে রাজনৈতিক অবস্থাও ছিল বিশৃঙ্খলপূর্ণ। সেখানে কোনো নিয়ম কানুন ছিল না। বিভিন্ন রাজ্য ছিল স্বাধীন, কেন্দ্রীয় কোনো সরকার ছিল না। রাজনৈতিক একটা বিশৃঙ্খল বিরাজ করেছিল। এরকম একটি পরিস্থিতিতে ভারতের নিম্ন বা ভারতের জনসাধারণ এই রাজনৈতিক অবস্থা থেকেও পরিত্রাণের আশায় ছিল। পরে ধর্মীয় অবস্থা দেখা যায় ঠিক তদ্রূপেই। ধর্মীয় অবস্থাও তাদের ধর্মীয় কোনো স্বাধীনতা ছিল না। ধর্মীয় অসন্তোষ, নৈরাজ্য এগুলো সমাজে বিরাজ করছিল। নিম্ন শ্রেণীর বা নিম্ন বর্ণের হিন্দুরা
ধর্মীয় দিক থেকে ছিল নিষ্পেষিত। সেই হিসেবে তাদের কোনো ধর্মীয় স্বাধীনতাও ছিল না, ধর্মীয় অবস্থাও ছিল অত্যন্ত নৈরাজ্যজনক। অর্থনৈতিক অবস্থা সেই পূর্ব থেকেই ভারতীয় উপমহাদেশ ছিল অঢেল সম্পদে ভরপুর একটি দেশ, যার কারণে আরবরা এই ভারতীয় উপমহাদেশে বারবার তারা অভিযান পরিচালনা করেছিল। অর্থনৈতিক দিক থেকে তারা ছিল স্বয়ংসম্পূর্ণ এবং এ কারণে আরবদের দৃষ্টি এই ভারত উপমহাদেশের উপরে পড়ে। সাংস্কৃতিক অবস্থাও তাদের ছিল খুবই বিস্তৃত, যেমন তাদের শিক্ষা দীক্ষা সাহিত্য কর্ম সব দিকেই তারা ছিলেন উচ্চ শিখরে। প্রশাসনিক কাঠামো ছিল তাদের খুবই সুসংহত এবং উন্নত মানের। সম্রাট বা রাজা ছিলেন সমস্ত ক্ষমতার উৎস। এইরকম বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে ভারতের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ধর্মীয় সাংস্কৃতিক অবস্থা, বিশেষ করে সামাজিক এবং রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে আরবরা এ দেশে জনসাধারণ তাদের এরকম অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার অপেক্ষায় ছিল। অপরদিকে অর্থনৈতিক অবস্থা সচ্ছল থাকায় আরবেরা এ দেশের প্রতি তাদের দৃষ্টি নিপতিত হয়। সর্বপ্রথম আরব ব্যবসায়ীগণ এই ভারত উপমহাদেশে অর্থাৎ মালাবারে সর্বপ্রথম তাদের ব্যবসা উপলক্ষে তারা আগমন করেন। সর্বপ্রথম আরব ব্যবসায়ীগণ ভারত উপমহাদেশে মালাবারে তাদের ব্যবসার উদ্দেশ্যে বা ব্যবসার জন্য তারা সর্বপ্রথম গমন করেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সময়ে এই ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করা হয়, কিন্তু সেটি ফলপ্রসূ হয়নি। এরপরে হযরত ওসমানের সময়েও এই ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালিত হয়েছিল, কিন্তু সেটিও ফলপ্রসূ হয়নি। অতঃপর সেই আরবের খলিফা ওয়ালিদ তো দামেস্কে থেকে 711 খ্রিস্টাব্দে এই ভারত উপমহাদেশে সর্বপ্রথম অভিযান পরিচালনা করেন এবং তার এই পূর্বাঞ্চলের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশনায় মোহাম্মদ বিন কাসিম 711 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই ভারতীয় উপমহাদেশে শাসন কার্য পরিচালনা করেন, অর্থাৎ অভিযান পরিচালনা করেন। তোমাদের আজকে হলো যে মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতবর্ষের অবস্থা, অর্থাৎ ভারতের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ধর্মীয় অবস্থাগুলো আলোচনা করা হলো। এরপরে দেখবে হলো তোমরা মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়ের কারণ। মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়ের কারণ, এই কারণগুলো সাধারণত দুভাগে ভাগ করা হয়। একটা ছিল পরোক্ষ কারণ আর একটা ছিল প্রত্যক্ষ কারণ। পরোক্ষ কারণ যেগুলো পূর্ব থেকেই কিছু সংগঠিত, প্রত্যক্ষ কারণ সাথে সাথে সংগঠিত হয়েছিল। তো সিন্ধু অভিযানের কারণ, প্রথম কারণটা ছিল উমাইয়া সম্প্রসারণবাদ, অর্থাৎ সেই আরব দেশে মুয়াবিয়া কর্তৃক প্রতিষ্ঠিত উমাইয়া খিলাফত খলিফা আল ওয়ালিদের সময়ে
আরব সাম্রাজ্যবাদ বা আরবদের সম্প্রসারণ নীতি যেমন ছিল এশিয়া, ইউরোপ, আফ্রিকা মহাদেশ ব্যাপৃত, তারই ফলশ্রুতিতে খলিফা আল ওয়ালিদের পূর্বাঞ্চলের যে শাসনকর্তা হযরত বিন ইউসুফ, তিনি এই সিন্ধুতে অভিযান পরিচালনা করার জন্য তার এই ভ্রাতুষ্পুত্র এবং জামাতাকে প্রেরণ করেন। সেই উমাইয়া খিলাফতের সময়, খলিফা আল ওয়ালিদের সময়, এই সময় আমরা দেখতে পাই খলিফা আল ওয়ালিদের সময়ে মুসলমানরা মধ্য এশিয়া, স্পেন, আফ্রিকা এবং সিন্ধু অঞ্চলে তারা মুসলিম আধিপত্য কায়েম করেন। সেই খলিফা আল ওয়ালিদের সিন্ধু অভিযান থেকে এই আমাদের দ্বিতীয় পত্রের মুহাম্মদ বিন কাসিম কর্তৃক সিন্ধু ও মুলতান বিজয়। হযরত বিন ইউসুফ ছিলেন তখন পূর্বাঞ্চলের শাসনকর্তা, খলিফা ছিলেন খলিফা আল ওয়ালিদ। তো উমাইয়াদের এই সাম্রাজ্যবাদ নীতির ফলশ্রুতিতে আরবরা দেখা গেছে যে এই ভারতীয় উপমহাদেশেও তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রয়াস চালিয়েছিলেন এবং দীর্ঘদিন বা স্থায়ীভাবে না হলেও 3 বছরের অধিক সময় তারা এখানে শাসনও করেছিলেন। দ্বিতীয় কারণটা ছিল মুসলমানদের বিরুদ্ধে পারস্যবাসীকে সিন্ধু রাজার সাহায্য দান। সে সময় এই সিন্ধু অঞ্চলে অর্থাৎ ভারতীয় উপমহাদেশে সিন্ধু অঞ্চলের রাজা ছিলেন রাজা দাহির। তিনি মুসলমানদের বিরুদ্ধে অর্থাৎ আরবীয়দের বিরুদ্ধে পারস্যবাসীকে তিনি সাহায্য করেছিলেন, যার কারণে সিন্ধু রাজার সাথে আরবদের একটা বৈরী ভাব গড়ে ওঠে। এই মুসলমানদের বিরুদ্ধে তিনি যে পারস্যবাসীকে সহযোগিতা করেছিলেন তাকে সমুচিত শিক্ষাদানের জন্যই হযরত বিন ইউসুফ 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিমকে এই সিন্ধুতে অভিযান পরিচালনা করার জন্য পাঠান। তৃতীয় যে কারণটা ছিল যে সীমান্তে সামরিক হস্তক্ষেপের আশঙ্কা। এই যে পারস্য বিজয়ের ফলে সীমান্তে সুরক্ষিত করার জন্য মুহাম্মদ বিন কাসিম এই সিন্ধুতে অভিযান পরিচালনা করেন। চতুর্থ, অর্থনৈতিক তথা সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা বিধান। অনেক পূর্ব হতেই এই আরবীয়রা ভারতের সাথে সামুদ্রিক পথে ব্যবসা করে আসছিলেন, কিন্তু প্রতিমধ্যে এটা বন্ধ হয়ে যাওয়ার কারণে সামুদ্রিক নিরাপত্তা বিধানের জন্য আরবরা এই সিন্ধুতে অভিযান পরিচালনা করেন। এরপরের পয়েন্ট, দাহির কর্তৃক মুসলমান বিদ্রোহীদের আশ্রয় দান। যেমন রাজা দাহির মুসলমানদের যারা বিরোধী অর্থাৎ হযরত বিন ইউসুফের কুশাসনে অনেক মুসলিম তার শাসন থেকে পরিত্রাণ পাবার জন্য বা পূর্বাঞ্চল থেকে তারা আশ্রয় নিয়েছিলেন
রাজার দাহিরের অর্থাৎ সিন্ধুতে, এবং দাহির তাদেরকে আশ্রয় দিয়েছিলেন এই মুসলমানদেরকে। হাজ্জাজ বিন ইউসুফ এদেরকে প্রত্যাপন অর্থাৎ ফেরত চাইছিলেন, ফেরত দিতে তিনি অস্বীকার করেন। তাকে সমুচিত শিক্ষাদানের জন্য অর্থাৎ রাজা দাহিরকে সমুচিত শিক্ষাদানের জন্য হাজ্জাজ বিন ইউসুফ এই সিন্ধুতে অভিযান পরিচালনা করেন। সর্বশেষ পরোক্ষ কারণ যেটা ছিল হাজ্জাজের উচ্চাকাঙ্ক্ষা, অর্থাৎ হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী একজন প্রাদেশিক শাসনকর্তা। তার উচ্চাকাঙ্ক্ষার ফলশ্রুতিতেই তিনি এই সিন্ধুতে অভিযান পরিচালনা করেন। সপ্তম এবং সর্বশেষ প্রত্যক্ষ যে কারণটি সেটি ছিল সিন্ধি জলদস্যু কর্তৃক 8টি আরব জাহাজ লুণ্ঠন। সিন্ধি জলদস্যু কর্তৃক 8টি আরব জাহাজ লুণ্ঠন। কিছু আরব বণিক ব্যবসা উপলক্ষে সিংহলে বসবাস করতেন। তাদের অকাল মৃত্যুতে সিংহলের যে রাজা ছিলেন তিনি এই বণিকদের এবং আরবের রাজার জন্য 8টি জাহাজে করে উপঢৌকন পাঠালেন তাদের সাহায্যার্থে। জাহাজগুলো যখন সিন্ধুর দেবল বন্দরে পৌঁছল তখন 8টি জাহাজে সিন্ধি জলদস্যু কর্তৃক লুণ্ঠিত হলো। তখন রাজা দাহিরের কাছে এর ক্ষতিপূরণ দাবি করা হলো, কিন্তু দাহির ক্ষতিপূরণ দিতে এবং দস্যুদের শাস্তি দিতে অস্বীকৃতি জানান, যার কারণে রাজা দাহিরকে সমুচিত শিক্ষাদানের জন্যই 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানের জন্য প্রেরণ করেন। মুহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে সিন্ধু রাজা দাহিরের যে দেবল বন্দর সেখানে পৌঁছলেন এবং দাহিরকে হত্যার মাধ্যমে সিন্ধু অঞ্চল বা দাহিরের রাজধানী রাওয়ার দুর্গ তিনি দখল করেন এবং যুদ্ধে দাহির নিহত হলে এবং তার স্ত্রী রানীবাই জ্বলন্ত অগ্নিকুণ্ডে আত্মাহুতি দিলেন এবং তার যে 2 কন্যা পরিমল দেবী এবং সুরুজ দেবী তারা মুসলিম সেনাদের হাতে বন্দী হলেন এবং তাদেরকে দামেস্কে প্রেরণ করা হলো। এই ছিল সিন্ধু অভিযানের কারণ এবং ঘটনা। এরপর রাজা দাহিরের 2 কন্যা খলিফার দরবারে আর্জি জানালেন যে তাদেরকে মুহাম্মদ বিন কাসিম তাদেরকে অপমান করেছেন। খলিফা আল ওয়ালিদ নির্দেশ দিলেন মুহাম্মদ বিন কাসিমকে লবণ মিশ্রিত বস্তায় করে যেন রাজধানীতে প্রেরণ করা হয়। কাসিমকে সেভাবেই দামেস্কে প্রেরণ করা হলো। প্রতিমধ্যে তার মৃত্যু ঘটে এবং যখন দামেস্কে প্রেরিত হলো এবং বস্তার মুখ যখন খোলা হলো তখন দেখা মুহাম্মদ বিন কাসিমের বিভৎস চেহারা দেখে সেই দাহিরের 2 কন্যা তাদের অভিযোগ মিথ্যা বলে মিথ্যা কথা বললেন। তখন অনুশোচনাগ্রস্ত খলিফা অনুশোচনা হয়ে তিনি দাহিরের 2 কন্যাকে শাস্তি স্বরূপ ঘোড়ার লেজের সাথে বেঁধে রাজপথে টেনে হত্যার নির্দেশ দিলেন। এই যে 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম সিন্ধুতে অভিযান করে সিন্ধুর রাজধানী দেবল দখল করলেন এবং 715 পর্যন্ত তিনি সেখানে মুসলিম শাসন কায়েম করলেন।
স্বল্প সময়ে তিনি রাজনৈতিকভাবে মুসলিম শাসনকে সুপ্রতিষ্ঠিত করার সক্ষম হয়নি, যার কারণে রাজনৈতিকভাবে সিন্ধু অভিযানকে নিষ্ফল বিজয় বলে অভিহিত করা হয়। কিন্তু সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক দিক থেকে মুসলমানদের সিন্ধু অভিযানের ফলাফল ছিল সুদূর প্রসারী। যেহেতু এই মুসলমানরা সিন্ধুতে অভিযান পরিচালনার পরে বা সিন্ধু অভিযান করার পরে এই ভারতীয় উপমহাদেশের সামাজিক অবস্থা উন্নত হয়েছিল এবং সাংস্কৃতিক দিক থেকেও তারা আরব এবং ভারত দুটি বিপরীতধর্মী সাংস্কৃতিক অবস্থার সর্বপ্রথম মুখোমুখি হল এবং ভারতীয় উপমহাদেশ বা ভারতে সাংস্কৃতিক এবং আরবের সংস্কৃতিটা সংমিশ্রণ ঘটেছিল। ধর্মীয় দিক থেকে ঠিক তদ্রূপে ভারতীয় উপমহাদেশ লাভবান হিসেবে ছিল, এজন্য যে এই আরব থেকে অনেক পীর আউলিয়া দরবেশ এই ভারতীয় উপমহাদেশে ধর্ম প্রচারের জন্য এসেছিলেন এবং ধর্ম প্রচার করেছিলেন। অর্থনৈতিক দিক থেকেও মুসলমানরা ভারতে লাভবান হয়েছিলেন। এই ছিল সিন্ধু অভিযানের কারণ, ঘটনা এবং ফলাফল। সুতরাং আজকে তোমাদের বলা হলো যে মুসলিম বিজয়ের প্রাককালে ভারতবর্ষের অবস্থা, অর্থাৎ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক অবস্থা। এরপরে তোমাদের হলো যে মোহাম্মদ বিন কাসিম কর্তৃক সিন্ধু ও মুলতান বিজয় অথবা মুসলমানদের সিন্ধু অভিযানের কারণ, ঘটনা, ফলাফল, এগুলো তোমরা একটু ভালো করে দেখবে এবং আগামী ক্লাসে তোমরা সুলতান মাহমুদ দেখে আসবে। সুলতান মাহমুদ। ধন্যবাদ সবাইকে।